টিপু কাকা ছিল দৌড়ের উপরে, আমাদের মাইনুদ্দিন আঙ্কেল ওপেন হার্ট সার্জারির পেশেন্ট, তারপরেও ছিলেন কারাগারে এবং দৌড়ের উপরে। আমাদের তরিকুল সুজন ভাই মামলায় মোকদ্দমায় জর্জরিত। আজকে আমি এখানে বসে বক্তব্য দিচ্ছি, অথচ এই এসপি অফিসে আমাকে নিয়ে গিয়ে আমার ডান হাত ভেঙে নেওয়া হয়েছে। আমরা প্রত্যেকে এই ভিকটিমরা। তো জুলাই যদি না হইতো এখানে তো শামীম ওসমান বসার কথা। জুলাই যদি না হইতো আমরা এখানে থাকতে পারতাম না। তো এই কারণে আমার মনে হয়েছে যে এটা আমাদের জন্য লজ্জার, যে যাদের কারণে আমরা এখানে বসতে পারতেছি তাদের এখনো কান্নাকাটি করতে হচ্ছে, তাদের এখনো এইরকম ফিল হচ্ছে যে আসলে রাষ্ট্র বা পুরো সিস্টেম তাদেরকে যতটুকু সহমর্মিতার সাথে থাকার কথা ততটুকু সহমর্মিতা দেখাইতে পারতেছে না। এটা আমাদের জন্য লজ্জার। তো আমি কয়েকটা স্পেসিফিক কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে আমি নিজের জায়গা থেকে বা আমাদের, যেহেতু আমরা জুলাই থেকে উঠে আসছি, একদম রাজপথে সরাসরি ছিলাম, সব দলমতের লোকজনই ছিল, কিন্তু আমাদের জেনারেশন তো আমরা সবচেয়ে বেশি এঙ্গেজ ছিলাম। তো ওই জায়গা থেকে শহীদ পরিবার আহতদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করি। এই সপ্তাহেও আমি মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রীর সাথে দেখা করছি। ইশরাক ভাইকে বলছি যে এই জুলাই আহতদের এবং শহীদদের যেই ধরনের জটিলতা হচ্ছে, কবর এবং অনেকের হচ্ছে আহতদের নতুন করে গেজেট হচ্ছে না, নানান ইস্যু হচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে দয়া করে কোনো ধরনের কোনো মানে গাফিলতি করেন না। এই সপ্তাহে দেখা করে আসছি এবং বলছি, এবং স্পেসিফিক কয়েকজনেরই সঙ্গে গিয়েছিলাম। ওইখানে হচ্ছে ওই শুকুরশির যে কবরের কথা, 4 জনের কবর আছে, ওইটার একটা টেকনিক্যাল ঝামেলা আছে, আমি ওইটা একটু বলে ফেলি। সেটা হচ্ছে ওইটা পড়ছে ঢাকা জেলা প্রশাসনের আন্ডারে, কিন্তু শহীদরা হচ্ছে নারায়ণগঞ্জের। তো এই কারণে দেখা গেছে ওনারাও দায়িত্ব নিতে চায় না, এখান থেকেও দায়িত্ব নেওয়া হয় না। তো আমার মনে হয় এটা সমাধান করা সম্ভব। আমি এটাও ইশাক ভাইকে বলেছি, উনি বলছে যে এটা কোনো সমস্যা না, এটা যে কোনো একটা ডিসি অফিস যদি দায়িত্ব নেয় সম্ভব, এটা অসম্ভবের কিছু না, সমন্বয় শুধু। এটা তো আমাদের বল পাসিং এর কিছু না, এটা শুধু সমন্বয়। যে ঠিক আছে, আমার এখানের নথিভুক্ত, আমার নারায়ণগঞ্জের নথিভুক্ত শহীদ, সে যদি ওইখানের কবরস্থানেও থাকে সমস্যা নেই, একটা নোটিশ পাঠানো যায় যে ওটা তো পঞ্চায়েতের কবর বা কবরস্থান কমিটির, ওটা রাষ্ট্র বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যদি নোটিশ পাঠায় যে এই কবরটা স্থায়ী রাখতে হবে শহীদ, তাহলে কিন্তু আসলেই রাখবে। কিন্তু এই নোটিশটা কে রাখবে? এই বল পাসিং চলতেছে। এই জিনিসটা আমার মনে হয় যে এই সমন্বয় করা উচিত। এটা নোট করেছেন, আমি দেখেছি সম্মানিত জেলা প্রশাসক। সেই সাথে আরেকটা ব্যাপার রমি ভাইও বলেছেন, আমি গত আইন শৃঙ্খলা মিটিং এও গত সপ্তাহে বলে গেছি যে আমাদের, এবং আজকে অনেকে দেখছি যে পুরা জুলাই স্মৃতিস্তম্ভটার আশেপাশে তো ময়লা ফেলা হয় অনেক জায়গায়, পুরো জায়গাটা ওপেন, এবং ওইখানে আসলে ওই পরিবেশটা নাই, একটা স্মৃতিস্তম্ভ, ওই পরিবেশটা নাই। হ্যাঁ, এটা 1 বছর হয়েছে তৈরি করা হয়েছে, এটা আস্তে আস্তে গ্রাজুয়ালি এটা করা সম্ভব। ওয়াশরুম ছিল না, এবং আমি দেখছি যে পুলিশ মানে পুলিশদের ওইখানে এই মেসেজ দিয়ে দেওয়া যে কোনোভাবেই যাতে এখানে কোনো বিশৃঙ্খলা না হয়, এই জন্য ওইখানে কোনো ওয়াশরুম ছিল না। কিন্তু ওনারা স্ট্যান্ড বাই থাকতেন, ওনারা একজনকে না রেখে আরেকজন যাইতেন না কোথাও। এই তো এতটুকু দায়িত্বশীলতা আমি দেখেছি, আমি নিজে গিয়ে দেখেছি। এই জায়গায় আমি কৃতজ্ঞতা জানাই। কিন্তু অবশ্যই আমি বলবো যে প্রশাসনের এই ব্যাপারে উদ্যোগ নিতে হবে যে এখানে দেয়াল করা, গেট করা, এবং পুরো জিনিসটা যাতে একটা মানে মনে হয় যে একটা স্মৃতিস্তম্ভ, আমি একটা মনুমেন্টের জায়গায় আসছি, ওই রকম একটা ফিলিং যাতে হয়। মানে মনে যাতে না হয় যে আমরা একটা আবর্জনাপূর্ণ একটা এলাকায় একটা মনুমেন্ট আমরা দায়সারা ভাবে রেখে দিচ্ছি, এটা যাতে ফিল না হয়, এই সম্মানটুকু আমাদের দেওয়া উচিত। সেই সাথে বলবো যে বিচার এবং মামলা, এটা নিয়ে অনেক কথা হয়েছে। এখানে 100-র অধিক মামলা আছে, এটা যেমন সত্য, আবার কোনো কোনো মামলায় 1000-এর উপর আসামি আছে, এটাও সত্য। কিন্তু আমার মনে হয় যেমন রাষ্ট্র সেন্ট্রালিও কিন্তু কিছু জিনিস করছে, যে অন্তত 10টা মামলা আমরা প্রায়োরিটি দিয়ে আমরা বিচার করবো, দৃষ্টান্তটা স্থাপন হয়। তো এই ক্ষেত্রে কিন্তু এটা হইতে পারে যে অন্তত 5টা মামলায়, নারায়ণগঞ্জের 5টা মামলা আমরা স্পেশাল কেয়ার দিয়ে, গুরুত্ব দিয়ে আমরা তদন্তটা দ্রুত শেষ করবো, বিচারটা যাতে দ্রুত শেষ করা যায়। এটা হইলেও কিন্তু শহীদ পরিবার, আহত এবং যারা জুলাই গণ অভ্যুত্থানে আমরা যারা মাঠে ছিলাম সবাই, সবার একটা আস্থা জন্মাবে না প্রশাসন এখানে সিরিয়াস। নাইলে কিন্তু এটা হ্যাঁ দীর্ঘমেয়াদী জিনিস। আমি একজন আইনজীবী, অনেক মামলা তো 20 বছর 25 বছর চলে, কিন্তু দৃষ্টান্তমূলক বিচার তো আমরা দেখেছি 1 সপ্তাহ করা যায়। তো আমি বলি না যে এত সিরিয়াস বিচার 1 সপ্তাহে হোক, কিন্তু 2 বছর তো একটা বড় সময়। আমরা যদি এইটা সেট করতে পারি যে 10টা মামলা
আমরা প্রায়োরিটি বেসিসে সিলেক্ট করলাম, এগুলোর তদন্ত এবং বিচার প্রক্রিয়া নিয়ে আমরা সবসময় আপ টু ডেট থাকবো। তাইলে কিন্তু অনেক কাজ করা সম্ভব। কারণ দেখি কি, মামলা বাণিজ্যের কথা বলে, মামলা বাণিজ্য কে করছে আপনারা সবাই জানেন। মামলা বাণিজ্যের কথা বলে মানে আসামিদেরকে ধরা হচ্ছে না। যে এমন একটা ফিলিংস যে 18 তারিখ শামীম ওসমান এখানে গুলি করে নাই, রিয়াগো বাসায় থেকে হত্যাকাণ্ডের শিকার হয় নাই, এমন একটা আমাদের ফিল হয় যে নারায়ণগঞ্জে 55 জন শহীদ হয় নাই। এইরকম একটা ফিল হয় যে নারায়ণগঞ্জে কিছু হয় নাই, সব মনে হয় ঢাকা শহরে হয়েছে, বিচার হইলে ওইখানে হবে। কিন্তু এইটা কেন? কারণ আমরা চোখের সামনে দেখি যে আসামি এরা ঘুরতেছে। এখন এইটার ব্যাপারে পুলিশ প্রশাসনের কথাটা আইনগত ভাবে একটা জিনিস লজিক্যাল, ওকে, যে মামলাবাজি হয়েছে বা এখানে নিরীহ লোকদেরও জড়ানো হয়েছে, ওকে, আমি এটা মানি। কিন্তু নিরীহ লোকদের জড়ানো হইলে এটা তদন্ত করেন। কিন্তু এইরকম তো না যে সব নিরীহ লোক ছিল নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জে কোনো ক্রাইম হয় নাই। অবশ্যই জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে ব্যাপক নির্যাতন হয়েছে, গোলাগুলি গুলি হয়েছে এবং হত্যাকাণ্ড হয়েছে। কিন্তু এই ব্যাপারগুলো তো কেউ না কেউ করছে, কারা করছে? তার মানে ওই মামলাতে কেউ আছে আসামি, কাউকে কাউকে হয়তো বা স্বার্থের কারণে ঢুকানো হয়েছে। এটা তো বিচার করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। কেউ মিথ্যা মামলা করলে তারে আপনি আইনের আওতায় আনেন, কিন্তু পুরোপুরি জিনিসটা ছাইড়া দিবেন। আমরা দেখবো যে নৌকার চেয়ারম্যানেরা, আমরা দেখবো নৌকার যারা ইলেকশন করছে, আমরা দেখবো যে তারা জুলাই গণহত্যার বা বৈষম্য বিরোধী হত্যা মামলার 5টা 7টা 10টা মামলার আসামিরা একদিনও জেল খাটতে হইলো না, তারা ওপেন আছে, মানে রাস্তায় ঘুরতেছে, এখনো জনপ্রতিনিধি হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছে। হয় এটা কিভাবে সম্ভব? বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামি, সে তো অন্তত জামিন নিতে হবে। হ্যাঁ, তার বিচার হবে কি হবে না ওইটা না হয় আপনি জামিন তো নিতে হবে। একদিনের জন্য কোর্টে আত্মসমর্পণ করে নাই, সে আবার চেয়ারম্যান হিসেবে, তারা নৌকার চেয়ারম্যানরা কিভাবে মাঠে থাকে, এটা কি নাই আমাদের নারায়ণগঞ্জে? তাইলে আমাদের যে বলা হয় যে প্রশাসন আসামিদেরকে দেখে না, এটা তো ভুল। আসামিরা তো চোখের সামনে আছে। কারা নৌকার চেয়ারম্যান, কারা শামীম ওসমানদের সাথে ছিল, আমরা কি এদেরকে চিনি না? ওসমানদেরকে, শিয়ারকে, যারা মানে শেখ হাসিনার সামনে দাঁড়াইয়া জুলাইকে তাণ্ডব বলছে, ওই এখন ব্যবসায়ী নেতা দেখে এই হাকিমদের আমাদের নাম বলা যাবে না, অথচ তারাও জুলাই গণহত্যা মামলার আসামি। কিন্তু হাতেমের বিরুদ্ধে মামলা আছে। তাহলে এটা কিভাবে? আমি কখনো কোন দলের বিরুদ্ধে, এই যে আঙ্কেলরা আছে, টিপু আঙ্কেলরা আছে, আমাদের অনেকদিন যাবত ছিলেন, কোন দলের বিরুদ্ধে আমি কখনো বলি না, কোন বর্গের বিরুদ্ধে আমি কখনো বলি না। ব্যবসায়ীদের সাথে তো আমাদের কোনো সমস্যা নাই। এই নারায়ণগঞ্জ তো টিকায় রাখছে, নারায়ণগঞ্জকে দেশে এবং বিদেশে সম্মানিত করছে ব্যবসায়ীরা, তাদের সাথে তো আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু কিন্তু এর মানে তো এই না যে কোনো ব্যবসায়ী সন্ত্রাসীদের সাথে আঘাত করে নাই। এর মানে তো এই না কোনো ব্যবসায়ী, সেলিম ওসমানও তো ব্যবসায়ী, তো সেলিম ওসমান সন্ত্রাসী না? অবশ্যই সন্ত্রাসী। ফ্যাসিস্ট না? অবশ্যই ফ্যাসিস্ট। তো এই ধরনের মানে বর্গ করে ফেলা যাবে না যে এরা মানে ভালো, এরা মানে খারাপ, এই বর্গ করা যাবে না। যারা অপরাধ করছে, শেখ হাসিনার সামনে দাঁড়াইয়া যখন আমার দেশের, যখন আমার নারায়ণগঞ্জে আদিলকে গুলি করে হত্যা করা হয়েছে, তো এরপরে শেখ হাসিনার সামনে দাঁড়াইয়া নারায়ণগঞ্জের যে মানুষটা বলছে এই জুলাই তাণ্ডব যারা করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, সে এখন ব্যবসায়ী নেতা দেখা তারকে আমাদের স্পেস দিতে হবে। হয় এই ধরনের মানে বাংলাদেশ দেখার জন্য তো আমাদের এই মায়েদের সন্তানরা জীবন দেয় নাই। তো এই জিনিসগুলো চলা যাবে না। আমরা, হ্যাঁ, হইতে পারে যে এখানে মামলাবাজি হয়েছে, এখানে অনেক মানে তদন্তের ব্যাপার আছে, করেন, কোনো সমস্যা নাই। একটা নিরীহ মানুষকে হয়রানি করেন, একটা নিরীহ ব্যবসায়ীকে হয়রানি করেন, একটা নিরীহ রাজনীতিবিদকে হয়রানি করেন, এটা তো আমরা বলবো না, কোনো দরকার নেই। আমি তো একটা একজনের ব্যাপারে আমি বলি নাই যে উমুকরে পার্সোনালি ধরেন, এটা তো আমি বলবো না। কিন্তু যারা মানে নৌকা মার্কার মিছিল করে, এখন গিয়ে আবার ওই যে ঢাকা শহরে অ্যারেস্ট হয়, আবার কাজের ফোনে সুইটা যায়, তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে না? এই ঘটনাগুলো তো ঘটতেছে। এই ঘটনাগুলোর ব্যাপারে আমরা যখন মানে গত 17 বছরে কি হয়েছে এখানে তো আমরা আসি। আমরা ওই কাশীপুরের চিপাই গিয়া 5 জনের একটা মিছিল করতে গেলে পুলিশের দৌড়ানি খেয়ে অ্যারেস্ট হয়ে আমার হাত ভাঙছে। এবং এই টিপু কাকারা বলতে পারবে 5 জন 7 জন নিয়ে রাস্তায় নাই, মা শাওন, ওনাদের কর্মী শাওন গুলি খেয়ে মানে শহীদ হয়েছেন না? তাহলে আজকে আজকে যখন এইখানে লিংক রোডে আওয়ামী লীগের মিছিল হবে, ওটা গোয়েন্দারা কেন জানতে পারবে না? আমাদের সময় তো ঠিকই জানতেন যে কোথায় আমরা মিছিল করব, এটা তো জানতেন। তার মানে এখানে কোনো ঘাপলা আছে কিনা, নিজেদের মধ্যে গাফিলতি আছে কিনা, এটা দেখার সময় আসছে। এটা অবশ্যই দেখতে হবে, এই ব্যাপারে কোনো ছাড় হওয়া উচিত না। এরপরে আমি যেটা বলবো যে এখানেও কথাটা উঠছে যে শহীদ পরিবার,
মামলাবাজির কারণে, আসামিদের থ্রেটের কারণে নারায়ণগঞ্জ ত্যাগ করতে বাধ্য হয়েছে। আমার মনে হয় আমাদের মানে আমাদের নিজেদের নারায়ণগঞ্জ ত্যাগ করা উচিত লজ্জায়। এটা কিভাবে হয়? এই নারায়ণগঞ্জ, আমি আমি নিজে একটা শহীদ পরিবারের সাথে কথা বলছি, ভুলগড়ের একটা শহীদ পরিবার, তারা মামলা বাণিজ্যের কারণে, আসামিদের থ্রেটের কারণে চাঁদপুর চলে যেতে বাধ্য হয়েছে, একটা শহীদের পরিবার। এটা কিভাবে সম্ভব এই নারায়ণগঞ্জ? তাহলে আমাদের এখন এটা বিবেচনা করার সময় আসছে যে আমরা কি শুধু মুখে মুখে বলবো নাকি আমরা কাজে পরিণত করবো। আমাদের কাজ, হ্যাঁ, একটা বিচার দীর্ঘমেয়াদী ব্যাপার, এখানে আমরা হস্তক্ষেপ করতে চাই না। একটা তদন্ত দীর্ঘমেয়াদী ব্যাপার, হস্তক্ষেপ করতে চাই না, ট্রু। কিন্তু এখানে তো দৃষ্টান্তমূলক বা আস্থা তৈরির জন্য তো আমরা দেখেছি যে ধর্ষণ বাংলাদেশে বাড়ছে, আস্থা তৈরির জন্য প্রাইম মিনিস্টার নির্দেশ দিচ্ছেন এবং অল্প সময়ে বিচার হচ্ছে, হচ্ছে না? হ্যাঁ, আপনি দৃষ্টান্ত উপস্থাপন করেন, একটা আস্থা তৈরি হবে, কিন্তু এই ব্যাপারে উদ্যোগটা থাকতে হবে। আমি মনে করি জেলা প্রশাসনের এবং পুলিশ প্রশাসনের এই জুলাই আহত শহীদ পরিবার নিয়ে একজন কন্টাক্ট পার্সন থাকা উচিত। কন্টাক্ট পার্সন এই অফিসেও একজন কন্টাক্ট, মানে এই যে আমার মায়েরা, বোনেরা বা আহত ভাইয়েরা, একজনের পা নাই, একজনের হাত নাই, একজনের চোখ নাই, উনি আইসা কার সাথে কথা বলবেন, কার সাথে দেখা করবে? একজন অ্যাসাইন অফিসার থাকতে পারে, অতিরিক্ত দায়িত্ব দেন। একদিনের মধ্যে 5টা মানুষ আসবে, একটু কথা বলেন, এই লোকগুলো তো আমার দেশের জন্য স্যাক্রিফাইস করছে। একদিনে তো আর আমার নারায়ণগঞ্জে তো খুব বেশি না, আহত 450, শহীদ হচ্ছে 55 জন, এর মধ্যে 21 জন আমাদের এখানে তালিকাভুক্ত, খুব বেশি তো মানুষ না। একদিন হয়তো 5টা মানুষ আসবে, কিন্তু একটা মানুষ যদি অ্যাসাইন থাকে, ওনারা মনে করবে যে না, একটা লোক আমার কথা শোনার জন্য আছে, তাতে কিন্তু আত্মাটা একটু শান্তি পাবে। পুলিশ প্রশাসনে যদি এইরকম একজন থাকে যে জুলাই মামলাগুলো নিয়ে ফ্যামিলিগুলো গেলে গেলে একটা আপ টু ডেট অন্তত দিতে পারবে, তাইলে কিন্তু তারা একটা আসতে পাবে না। হ্যাঁ, বিচার বিচার দীর্ঘমেয়াদী হবে, কিন্তু আমার আমার তো আমার ব্যাপারে তো ওনারা কনসার্ন। এতটুকু মানে সহানুভূতি, সহমর্মিতা যদি আমাদের না থাকে, যারা আমরা একসাথে আন্দোলন করছি, 5 আগস্ট সকালে যখন বাসা থেকে বেরোইছি, আমরা আমরা কেউ তো আশা করি নাই যে আমরা এই পাশে বসবো আর আমাদের মায়েরা ওই ওই পাশে বসবে। এটা তো আমরা আশা করি না। আমরা প্রত্যেকেই তো জানতাম যে আমি মারা যেতে পারি। আজকে এসে তো আমাদের এই এতটুকু সহমর্মিতা থাকা উচিত। সেই সাথে আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের এই আমরা যখনই আমরা বলি যে একটা সুন্দর নারায়ণগঞ্জ করতে হবে, যখনই একটা নারায়ণগঞ্জ করতে হবে, যখনই বলি আমরা ঐক্যবদ্ধভাবে একটা সবাইকে নিয়ে একটা সুন্দর একটা পজিটিভ ব্র্যান্ডিং এর নারায়ণগঞ্জ করবো, তখনই দেখি কিছু আশপাশ সন্ত্রাসীদের, মাদকের এবং এদের সবার সাথে হচ্ছে আওয়ামী লীগের কানেকশন। তাহলে এই কানেকশন গুলো ক্লোজ করতে হবে। আমরা সবাই মুখে মুখে এখানে বলি, আমার মনে হয় যে শুধু মুখে মুখে না, আমাদের সদিচ্ছাও আছে, তাইলে এখানে স্পষ্ট হইতে হবে। আমার আপনাদের প্রতি এটা আমি বলবো যে এটা স্পষ্ট হইতে হবে যে আমি মাদক ব্যবসায়ীকে ধরতে পারি না, অমুক নেতা আছে তরিকুল সুজন ভাই এখানে তদবির করে, এটা বলেন। আব্দুল আলমিন তদবির করে, বলেন। এটা বলতে পারতে হবে যে আমি একটা বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামিকে ধরতে পারতেছি না, টিপু কাকা এখানে তদবির করে, বলেন এটা। এরপরে আমরা দেখবো। আমরা মানে কিছু করতে গেলে তো ইয়াং জেনারেশন কিছু করতে গেলে এখন বলা হয় যে মব, এই জন্য আমরা ভদ্র হয়ে গেছি। কিন্তু আমরা পুরা নারায়ণগঞ্জ জুলাই মাসে তামা তামা করে দেওয়া মানুষ, পুরা নারায়ণগঞ্জ আমাদের পুরা হাতের তালুতে ছিল। আমরা জানি নারায়ণগঞ্জে আমরা কিভাবে আন্দোলন করি, কোন জায়গায় হাত দিলে নারায়ণগঞ্জ ব্লক হয়ে যায় আমরা জানি। আমরা এই তামা তামা করে দেওয়া মানুষ আমরা এখানে বসছি। আমরা এখন গঠনমূলক রাজনীতি করতে চাই, ধ্বংসাত্মক রাজনীতি করতে আমরা আসি নাই। এই জন্য আমরা এরকম কিছু করতে চাই না যেটার কারণে বিশৃঙ্খলা হবে, দেশের আইন শৃঙ্খলা নষ্ট হবে, দেশের স্থিতিশীলতা নষ্ট হবে, আওয়ামী লীগ সুযোগ করতে চাই না। কিন্তু এর মানে এই না যে আমাদের সব মানে জ্ঞান চলে গেছে, আমাদের সব মানে উত্তেজনা চলে গেছে। আমাদের ভদ্রতা মানে এইটা না যে আমরা কিছু আর পারবো না, কিন্তু আমরা আস্থা রাখতে চাই, আমরা দেখতে চাই যে প্রশাসন এখানে সদিচ্ছা দেখাচ্ছে। যতক্ষণ আমাদের এই আস্থাটা থাকবে, ততক্ষণ দেখবেন নারায়ণগঞ্জ সুন্দর থাকবে, আমরা রাজনীতিবিদরা কেউ কোনো জায়গায় ডিস্টার্ব করবো না। কিন্তু যদি আমরা এটা না দেখি, তখন তো মানুষ রাজপথে নামবেই, এটা এটা আপনি ঠেকাইতে পারবেন না তো। এবং তখন তখন যদি আপনি বলেন যে এই পোলাপান মত করতেছে, আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করলে তো কেউ কেউ মত করবে না, কেউ কোনো বিশৃঙ্খলা করবে না, আমরা এটা দায়িত্ব নিতে রাজি। কিন্তু একটা মাদক ব্যবসায়ী একটা এলাকায় মানে সন্ত্রাস করবে, মানে হুকুমদারি করবে, একটা বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামি, একটা নৌকার চেয়ারম্যান আজকে পর্যন্ত 26 সালে আইসা
রাজত্ব করবে, এরপরে এলাকাবাসী প্রতিরোধ করতে গেলে বলবেন মব। এগুলা কিন্তু আর মানুষ বেশি দিন। এই জন্য সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে আমরা জুলাই শহীদদের স্মরণে, আহত ভাইদের ত্যাগের স্মরণে আমরা আবার ঐক্যবদ্ধ হই একটা সুন্দর নারায়ণগঞ্জ করার প্রশ্নে। এবং প্রশাসনকে বলবো যে আপনারা অবশ্যই এইসব ব্যাপারে যদি কেয়ারফুল থাকেন, এবং যদি মনে হয় কাজের ক্ষেত্রে, যদি কাজের মাধ্যমে এটা মনে হবে, যেমন একটা শহীদের বাবা 1.5 বছর যদি বাসায় না যেতে পারে, তার মনেই হবে যে আসলে তাহলে আমার ছেলের শহীদ হওয়ার মূল্য কি, তার মনেই হবে। এবং এই সদিচ্ছাটা দেখাইতে হবে প্রশাসনের, এই সদিচ্ছাটা আমাদের মানে অ্যাক্টিভিটিস এর মাধ্যমে দেখাইতে হবে, আস্থাটা দিতে হবে যে হ্যাঁ আমি সমস্যার সমাধান করতে আমার দেরি হইতে পারে, কিন্তু আস্থার পরিবেশটা আমি দিতে পারতেছি। তো আশা করি আমরা সবাই মিলে চাইলে একটা সুন্দর নারায়ণগঞ্জ করা সম্ভব, এই আশাবাদ ব্যক্ত করে আজকের প্রোগ্রামের যাদের জন্য প্রোগ্রাম, শহীদ পরিবার এবং আহতদের, যারা জুলাই যুদ্ধে, জুলাইয়ের গণ অভ্যুত্থানে দেশের জন্য, এই দেশের পরিবর্তনের জন্য, এই দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য, এই দেশকে একটা সুন্দর বাংলাদেশ হিসেবে বিনির্মাণের জন্য যেই স্বপ্ন আমাদের পূর্বপুরুষরা দেখেছিল 71-এ, 52-তে, 90-এ, সেই স্বপ্নকে কন্টিনিউ করে গেছেন, তাদের প্রতি অসম্ভব কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।